আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, একবার লাগা এইভাবে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি নাকি? জি স্যার। দেখি তোমাদের কি গত ক্লাসে কিছু পড়ে আসতে দিছিলাম? কিছু পড়ে আসতে বলছিলাম গত ক্লাসে? স্যার ক্যানিং তো পড়াইছিলেন স্যার, এই স্লাইডটা। হ্যাঁ, স্লাইডটা স্যার এই স্লাইডটা তো মানে পড়ার কথা ছিল বোধহয়। পড়ো নাই? কিছু পড়ে আসতে বলছিলাম? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিছি তোমাদেরকে। অ্যাসাইনমেন্ট কি করা শুরু করছো? স্যার 4-1 এর গুলা। কেন? স্যার 4-1 এর গত ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট দিছি না, মানে ফার্স্ট ক্লাস মানে সেকেন্ড ক্লাসে? তুমি কি গত ক্লাসে ছিল না? না স্যার, আমি ইয়েতে ছিলাম না স্যার। তাহলে গত ক্লাসে যারা ছিল তারা কথা বলো শুনি। ক্যান ইউ হিয়ার মি? Can you supplement anyone? Anyone can say something about the assignment that I gave you last class? কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি আমার স্ক্রিনে যাদের নামগুলো আছে সেই অনুযায়ী আমি বলতেছি। দীপ আছো নাকি? জি স্যার। অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু জানা আছে গত ক্লাসে তোমাদের? জি স্যার, একটু স্যার পুল করতে পারেন স্যার এখনো। কি বলেছিলাম অ্যাসাইনমেন্ট গুলো? স্যার একটা পাওয়ার পয়েন্ট আর একটা স্যার ওয়ার্ড ফাইল। কি হোয়াট ইজ দ্য টপিক? স্যার একজনের স্যার এক এক টপিক ছিল স্যার, যেমন কারো ম্যাঙ্গো, কারো স্যার এরকম টপিক গুলো ভাগ করা ছিল, পাইনাপল এগুলো ছিল স্যার। আচ্ছা স্যার একটু নেক্সট উইকে দিয়ে দিতে পারবো স্যার। আচ্ছা, আর বাকি কোথায় কে আছে? এরপরে রাধিয়া সুলতানা নাকি রাধিয়া শুধু দেখা যাচ্ছে। আছো নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি, তোমার মনে আছে কিছু অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম? স্যার আমি গত ক্লাসটা করছিলাম না। এরপরে আছে কি জানি, এরপরে কাউকে জিজ্ঞেস করার দরকার মনে করে নাই। এরপরে আছে কি মুহাম্মদ নাকি মাহফুজুল নামে কেউ আছে নাকি? ডিসপ্লে তো দেখা যাচ্ছে না পুরাটা। আচ্ছা, এরপরে আছে সাদিয়া নামে। সাদিয়া আছো নাকি? জি স্যার। তোমার আন্ডারস্ট্যান্ডিং কতটুকু অ্যাসাইনমেন্টের? কি স্যার বলেছিলাম? একটা হচ্ছে ওভারভিউ দিছিলেন ক্যানিং প্ল্যান্ট ডিজাইন। ফর এক একজন স্যার প্রথম 5 জনকে সম্ভবত আইডি প্রথম 5 জনকে। প্রথম 5 জন স্টার্টেড এট 17 না 17 5 জন আইডি কে। হ্যাঁ, আমি কি তোমাদেরকে স্লাইডগুলো পাঠাই নাই না? না স্যার। সরি, আমি আজকে পাঠাই দিব এটা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে। First 5 students, those whose ID started with 17, and this is an individual assignment, an overview on canning for different products. আমরা আউটলাইন দিয়ে দিচ্ছি যে কিভাবে কি, এবং you have to submit both Word and PPT file. আমরা পরে প্রেজেন্টেশন করব কোনো একদিন বা কোনো এক সময় বলবো সেটা। আচ্ছা, আমরা এখন আজকের ক্লাস একটু স্টার্ট করি। আমরা গত ক্লাসে বলছিলাম যে কি পড়াবো নেক্সট ক্লাসে। আমার স্লাইড কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, আমাদের আজকের ক্লাসে আমরা পড়াবো
টপিকসটা যদি আমরা দেখি যে নেক্সট কয়েকটা ক্লাস আমরা উইল কন্টিনিউ অন দিস টপিক, ডিজাইন অফ ফ্রিজিং প্রসেস, its application on food freezing and related quality aspects. আমরা ফ্রিজিং প্রসেস ডিজাইন সম্পর্কিত কিছু জিনিস দেখব বা শিখব, and its application, the process গুলো that will design in few classes, then we will apply this for the food preservation, and we will observe, we will try to learn something about the quality aspects of products that will be frozen, or that will be frozen using this design process. আমরা যে সমস্ত ডিজাইন ফ্রিজিং প্রসেস কিছু দেখব, সেই প্রসেসগুলো অ্যাপ্লিকেশন এবং রিলেটেড কোয়ালিটি অ্যাসপেক্টস নিয়ে কয়েকটা ক্লাস আলোচনা করব। আমরা আজকের ক্লাসে যতটুকু কভার করব ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস, যে ফ্রিজিং সম্পর্কে আমরা জানি কিছু, বাট আমরা আগের কিছু জিনিস বলা যায় যে রিভিউ করব, প্লাস হলো দু একটা জিনিস নতুন করে জানার চেষ্টা করব। ওকে, আমরা দেখি কি ফ্রিজিংটা কি। খুব সিম্পল একটা ডেফিনেশন বা কি সিম্পল কিছু ইনফরমেশন এখানে আছে। ফ্রিজিং ইজ ওয়ান অফ দ্য মোর কমন প্রসেস ফর দ্য প্রিজার্ভেশন অফ ফুডস। বলা হচ্ছে যে ফ্রিজিংটাকে একটা কমন প্রসেস ফর দ্য প্রিজার্ভেশন অফ ফুডস। এটা আমরা উই আর ওয়েল নোন অ্যাবাউট ইট। আমরা হোম স্কেল অথবা ইন্ডাস্ট্রিয়াল যে কোনো ভাবে চিন্তা করি না কেন, উই হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দিস প্রসেস বা ফ্রিজিং প্রসেস। আমরা যদি বাসায় চিন্তা করি অথবা কোনো মার্কেটে যাই, সুপার মার্কেটে যাই, সব জায়গায় এই জিনিসগুলো কিছু না কিছু আছে আমরা দেখতে পাই। সো দিস ইজ ভেরি ফ্যামিলিয়ার টু অল অফ আস। এটা বলা হচ্ছে যে ফ্রিজিং ওয়ান অফ দ্য মোর কমন প্রসেস। দিস ইজ দ্য কমন প্রসেস ফর প্রিজার্ভেশন অফ ফুড। ইট ইজ ওয়েল নোন দ্যাট lowering the temperature reduces the activity of microorganisms and enzyme systems, thus preventing deterioration of the product. আমরা খুব এটা জানি যে মানুষ সাধারণভাবেই জানে যে টেম্পারেচার যদি কমায় রাখা হয় তাহলে কি হয়, খাবারটা বেশি দিন থাকে। তার পিছনে যে কারণটা এটাও আমরা জানি যে যদি টেম্পারেচার লোয়ারিং হয় তাহলে রিডিউসেস দ্য অ্যাক্টিভিটিস অফ মাইক্রোঅর্গানিজমস। মাইক্রোঅর্গানিজম যেগুলো থাকে খাবারে, আবার কখনো কখনো বাহির থেকে আসতে পারে, এনভায়রনমেন্টে এগুলা থেকে আসতে পারে। যদি কোনো কারণে টেম্পারেচারটা বা কোনোভাবে ইফ উই ক্যান রিডিউস দ্য টেম্পারেচার, ইট উইল রিডিউস দ্য অ্যাক্টিভিটি অফ মাইক্রোঅর্গানিজম অ্যান্ড এনজাইম সিস্টেমস। আমরা জানি যে সাম এনজাইমস আর ন্যাচারালি প্রেজেন্ট ইন ফুডস। কিছু এনজাইম ন্যাচারালি প্রেজেন্ট থাকে ফ্রুটস বা ভেজিটেবলস বা যে কোনো ধরনের মিট, ফিশ এগুলোর ক্ষেত্রে। যখন তাদের ফেভারেবল কন্ডিশনে আসে তখন তাদের অ্যাক্টিভিটিস গুলা বাড়তে থাকে। ফর এক্সাম্পল, ইফ উই কাট অর ডিস্ট্রাক্ট দ্য আউটার সারফেস অফ দ্য ফ্রুট, ফ্রুটের যদি বাইরের অংশটা বা খোসাটা বা পিলটা সরায় নেওয়া হয় অথবা এখানে কোনো আঘাত করা হয়, তাহলে ফিনোলেজ এনজাইমটা বাইরে আসে অক্সিডেশনের ফলে, অক্সিজেনের সাথে হয়ে অক্সিডেশন হয়। এইগুলো ফ্রুটস বা ভেজিটেবল যে কোনো ক্ষেত্রেই হয়। আমরা সহজ কথা বলতে পারি যে when the temperature is lowered, the microorganism and enzyme activities enzyme systems are reduces. এর ফলশ্রুতিতে কি হয়, প্রিভেন্টিং ডেটেরিওরেশন অফ দ্য ফুড প্রোডাক্ট। ফুড প্রোডাক্টটা ডেটেরিওরেশন হয় না, ক্ষতি হয় না, নষ্ট হয় না, যার ফলে জিনিসটা বেশি দিন থাকে। এটাই একটা হলো যে কেন ফ্রিজিং করা হয় বা টেম্পারেচারটা কমানো হয়, এটা বলা হচ্ছে। ইন এডিশন, এর বাইরে কিছু বলা হচ্ছে, টু দ্য ইনফ্লুয়েন্স অফ টেম্পারেচার রিডাকশন অন মাইক্রোঅর্গানিজম এনজাইমস। ইন এডিশন টু দ্য ইনফ্লুয়েন্স অফ টেম্পারেচার রিডাকশন, আমরা বলছি যে টেম্পারেচার লোয়ারিং করলে মাইক্রোঅর্গানিজম এবং এনজাইম সিস্টেম ডিস্ট্রয় হয় বা রিডিউস করে অ্যাক্টিভিটিটা। এর বাইরেও there are another advantage for lowering the temperature. টেম্পারেচার যদি কমায় দেওয়া হয় তার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ক্রিস্টালাইজেশন অফ দ্য ওয়াটার ইন দ্য প্রোডাক্ট tends to reduce the amount of liquid water. বলছে যে মানে আরেকটা এই এনজাইম অ্যাক্টিভিটি বা মাইক্রোঅর্গানিজম অ্যাক্টিভিটি রিডিউস করার বাইরেও আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে
বা ইফেক্ট হচ্ছে ক্রিস্টালাইজেশন হয়, মানে ফ্রিজিং করলে ক্রিস্টালাইজেশন আমরা জানি, বা আমরা যদি লক্ষ্য করি চোখের সামনে, বাসায় যে বাসা ফ্রিজটা খুললাম, খুলে দুইটা চেম্বার থাকে, একটা রেফ্রিজারেশন চেম্বার আর একটা হচ্ছে ফ্রিজিং চেম্বার। ওখানে যদি আমরা দেখি তাহলে একটা প্রোডাক্ট বরফ হয়ে থাকে বা ওখানে শক্ত হয়ে যায় এবং কোনো পানি থাকে না, অর্থাৎ এই পানিটাই বরফে পরিণত হয়ে তখন দেখা যাচ্ছে যে শক্ত হয়ে, এই যে ক্রিস্টাল ফর্ম হয়েছে ওয়াটারটা, এই ক্রিস্টালাইজেশন অফ দ্য ওয়াটার ইন দ্য প্রোডাক্ট টেন্ডস টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লিকুইড ওয়াটার। এই যে ওয়াটার প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল অথবা ফুড, সেটা ক্রিস্টালে পরিণত হয় বা ক্রিস্টালে পরিণত হওয়ার চেষ্টা করে, যার ফলে কি হয়, লিকুইড ওয়াটার যেটা থাকে সেটার পরিমাণটা কমে যায়। আমি যদি শুধু সহজ করে বলি, দুধের একটা প্যাকেট যদি আমি রাখি, সেই প্যাকেটটা দেখা যাবে যে একটা সলিড হয়ে গেছে, তার মানে লিকুইড ওয়াটার নাই, চলে গেছে বরফ। এন্ড এটা কি হয়, লিকুইড ওয়াটার ইন দ্য সিস্টেমে লিকুইড ওয়াটারের পরিমাণটা কমায় ফেলে এন্ড ইনহিবিট মাইক্রোবায়াল গ্রোথ অর এনজাইম অ্যাক্টিভিটি ইন দ্য সেকেন্ডারি অ্যাকশন। এগেইন কি করে, ওই যে মাইক্রোবায়াল গ্রোথ যেটা আগেরটা স্লো হয়েছিল বা স্লোয়ার হয়েছিল, একটু বলা হচ্ছে যে টেম্পারেচার লোয়ারিং করলে এটা হয়, এইখানে ঠিক এটা মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বন্ধ করে দিছে। এটা একটা মানে অ্যাডভান্টেজ অথবা সেকেন্ডারি অ্যাকশনটা হচ্ছে এরকম। তাহলে ফ্রিজিং এর যে along with enzyme and microbial activities, it allows crystallization, যার ফলশ্রুতিতে কি হয়, মাইক্রোবায়াল গ্রোথ এবং অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। এখন সাম ইউনিক ফিচার্স আছে আমাদের এই ফ্রিজিং এর, কিছু জিনিস আসবে বা ফ্রিজিং এর সময় আমাদের কিছু জিনিস জানতে হবে। এখন আমি বলছি সাম ইউনিক ফিচার্স কি। এটা একটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন। হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন? জি স্যার। হ্যাঁ, কোথায় পড়েছো? স্যার যে ইউনিট অপারেশনে স্যার ফ্রিজিং একটা টপিক ছিল। গুড। তাহলে তো এই জিনিস তোমার ওখানে কি কি জিনিস তোমরা কভার করেছো, কি কি পড়া হয়েছে একটু ধারণা করো, অসুবিধা নেই, আমরা জাস্ট দেখবো, আমরা পড়বো এখানে, কিন্তু আমি জানতে চাই যে কি কি জিনিস তোমরা ওখানে পড়ছো বা টাচ করছো শুনি। স্যার এই যে ব্লাঞ্চিং, তারপরে হচ্ছে না, ফ্রিজিং এর ডিটেইলস, ফ্রিজিং এর ফ্রিজিং রিলেটেড কি পড়েছো ওখানে? দেখো মনে করতে পারো কিনা। স্যার ফ্রিজিং কার্ভ, মানে ফ্রিজিং কার্ভ পড়েছো, গুড। মানে স্যার মেকানিজমটা কিভাবে কাজ করে। হ্যাঁ, মেকানিজম। তাহলে তো আমার আজকে পড়া শেষ। আর স্যার আপাতত এইটুকুই মনে আসতেছে স্যার। ফ্রিজিং, তাহলে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনটা কি? স্যার অ্যাকচুয়াল যে ফ্রিজিং, মানে যে পয়েন্টে যে ফ্রিজিং হওয়ার কথা তার থেকে কমে ফ্রিজিং হয়, যে এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন। তার চেয়ে কমই হবে, কেন হবে সেটা? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? স্যার যদি কোনো এডিশনাল কোনো কিছু অ্যাড হয় তাতে হচ্ছে এটার। আচ্ছা, এডিশনাল কোনো কিছু অ্যাড হয়, তুমি কে বলছো, কথা বলছো কি? আমি দেখতে পাচ্ছি না তো পুরোটা। স্যার নোমান। নোমান, আচ্ছা নোমান স্যার, আরেকজন বলো তো দেখি এই এডিশনালটা কি? স্যার ফুডের ভিতরে যে সলিড গুলা থাকে স্যার। আমার স্লাইড কি তোমরা পড়ে ফেলছো নাকি? সল্ট যদি অ্যাড করি। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই জিনিসটাই আমরা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন। তাহলে আমরা একটু জাস্ট একটা গ্লান্স একটু দেখি, আমরা চলে যাবো পরের স্লাইডে। আজকে তাহলে তোমাদের অনেক কিছু করা আছে। হ্যাঁ, আমরা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কি আমরা বলছি যে মানে ইউজুয়ালি দা মানে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার কত? হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার? 0 ডিগ্রি সেন্টিগ্রেড স্যার। 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি। হ্যাঁ, এইটা বলা হচ্ছে সিন্স অল ফুড প্রোডাক্টস কন্টেইন রিলেটিভলি লার্জ অ্যামাউন্ট অফ ময়েশ্চার অর ওয়াটার উইথ ভেরিয়াস সলিউবলস অর প্রেজেন্স। আমরা পিওর ওয়াটার যেটা, সেটা শুধুই পানি থাকে, যে জন্য খাঁটি পানি বলা হচ্ছে, পিওর ওয়াটার বলা হচ্ছে, তাতে অন্য কোনো সলিউবল অবস্থা থাকে না। তার ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। বাট আমাদের ফুডগুলোতে যেহেতু অনেক মানে বড় একটা অ্যামাউন্ট থাকে ওয়াটার, কিন্তু তার সাথে আরো কিছু সলিউটস থাকে। আমরা ফর এক্সাম্পল, আমরা যদি টিএসএস বের করি কোনো একটা জিনিসের, ধরো যে on an average it consists 87% water,
হুম, এখন কেউ যদি এটা টিএসএস বের করে তাহলে দেখা যায় 13% টিএসএস টোটাল সলিউবল সলিড, তাই না? তাহলে এই যে 100 গ্রামের ভিতরে পানির পিওর ওয়াটারের ক্ষেত্রে 100 গ্রাম বা 100 ml ভিতরে 100 ml ছিল ওয়াটার, বাট এখানে পানির পরিমাণ 87, বাকিটা সলিউট। এই যে সলিউট প্রেজেন্ট থাকে, এই সলিউটটা প্রেজেন্ট থাকার কারণে দি অ্যাকচুয়াল অথবা ইনিশিয়াল ফ্রিজিং পয়েন্ট অফ দ্য ওয়াটার ইন দ্য প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের যে মানে পানিটা সেটাই তো ফ্রিজিং হবে, তাই না? মানে বাইরে থেকে তোর পানি আসবে না, এই পানিটা সলিড হতে তখন দেখা যাচ্ছে যে will be depressed to some level below the expected of for pure water. পানিটা যতটুকু টেম্পারেচারে ফ্রিজিং হওয়ার কথা ছিল তার চেয়ে আরো কম টেম্পারেচারে বা ওই যে টেম্পারেচারটা ডিপ্রেসড হবে আরো, সেটাকে বলা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন। এখন ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন যদি হয় তাহলে আমি বললাম যে 0 ডিগ্রি সেলসিয়াসের পানির তাহলে মিল্কের কত হতে পারে? আচ্ছা, আমরা বুঝছি যে নিচে যাবে, 0 কমে যাবে, তাই না? স্যার নেগেটিভ হবে। নেগেটিভ হবে। এখন এই যে freezing point depression, the magnitude of this freezing point depression becomes a direct function of the molecular weight and concentration of the solute in the food product and in solution with the water. এখন আমি যখন কোনো একটা জিনিসের ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কত হবে সেটা আমি প্রেডিক্ট করতে চাইবো অথবা ক্যালকুলেট করতে চাইবো অথবা জানতে চাইবো, তখন আমাকে দুই একটা ফ্যাক্টরস টু বি কনসিডার্ড, আমাকে দুই একটা ফ্যাক্টরকে কনসিডার করতে হবে। সেগুলা কি? যেগুলা সরাসরি সেটার সাথে রিলেশন আছে, তাই না? এই এরকম ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনের ম্যাগনিটিউড যেটা, সেটা দুই একটা জিনিসের সাথে ফাংশন দেখানো যেতে পারে। সেটা হলো যে মলিকুলার ওয়েট এন্ড কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট। কোন ধরনের সলিউটটা, মানে একটু আগে একজনে বলছো সল্ট এড করতে পারি, কেউ সুগার এড করতে পারে, কেউ সল্ট সুগার মিক্স করে করতে পারে, এগুলো হতে পারে, বা কোনোটা এইটা থাকতে পারে ওইটা থাকতে পারে। যার ফলে আমি যখন ক্যালকুলেট করতে হবে আমাকে জানতে হবে যে হঠাৎ দা এই তোমরা একটু ওয়েট করো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তথ্য তো আজকে বাড়ালে তো লাভ হবে না, বা কালকে। হ্যাঁ, তাহলে লিখে দিই, আমি লিখি। হ্যাঁ, বলছি যে কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে, যে একটা হলো যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট, যে সলিউটটা আসে সেই সলিউটটা কতটুকু আছে, অর্থাৎ কত পার্সেন্ট আছে। ঠিক আছে, তোমরা একটু লাইনে থাকো, আমাকে একটা ইনফরমেশন দিতে হচ্ছে। এক মিনিট। জাহাঙ্গীর, ফারুক,
ফারুক সরি, আমাদের কিছু ইউনিভার্সিটি থেকে তথ্য চাইছে সেটার জন্য টিকা সংক্রান্ত ব্যাপারে। আচ্ছা, আমরা বলতেছিলাম যে মানে অ্যামাউন্ট অফ দ্য সলিউট প্রেজেন্ট ইন দা সলিউশন, কতটুকু থাকে সেই কনসেন্ট্রেশনটা একটা ব্যাপার, এবং যে সলিউটগুলো থাকবে তাদের মলিকুলার ওয়েট কত, এটার সাথে একটা রিলেশন আছে। এই যদি ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনকে ক্যালকুলেশন করতে চায় বা জানতে চায় তাহলে তার এই জিনিসগুলা জানতে হবে। এটা ক্যালকুলেশনের সময় আমাদের লাগবে অথবা প্রসেস ডিজাইনের সময় লাগবে। কারণটা হচ্ছে এখানে একটা এনার্জি লাগবে বা টেম্পারেচার কমাইতে হবে বা বাড়াইতে, মানে কোন একটা যে প্রসেসটা লাগবে সেখানে একটা চেঞ্জ হবে এনার্জির, সেই এনার্জি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি যেটা সেটা মানে কম বেশি হইলে বা কিরকম হবে বা দিতে হবে সেটা জানতে হবে, বিধায়ী ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনটা জানতে হবে। আর ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন ক্যালকুলেট করার জন্য তোমরা কি এই ধরনের কোনো ইকুয়েশন পড়ছো বা প্র্যাকটিক্যালি কোথাও করেছো? না না স্যার। আমরা একটা ইকুয়েশন এখানে লিখছি যে ওই ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন ক্যালকুলেট করার জন্য আসলে থিওরি ক্লাসে থাকলে বা ফিজিক্যালি ক্লাস নিলে এটার পিছনে কিছু জিনিস ডেরাইভেশন আমরা দেখাইতাম বা আলোচনা করতাম, কিন্তু এখন যেহেতু না সেটা সংক্ষিপ্ত পরিসরে করতেছি। আমরা এই একটা ইকুয়েশন আছে, আমি এখানে উল্লেখ করছি, ইকুয়েশন নাম্বারিং করে রাখছি আমি 4.12, এটা আমি করি নাই, আর আসলে তোমাদের বোঝার জন্য আমি বা রেফারেন্সের জন্য আমি একটা বই ইউজ করছি, যেটা ইউজুয়ালি আমরা এই বইটা টেক্সট বুক হিসেবে ইউজ করি, তোমরা হয়তো ইউজ করছো, হেলম্যানের ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং যে বইটা আছে সেটা, সেখানে 4.12 ইকুয়েশন যেটা, সেই ইকুয়েশনটা এখানে আমি নিয়েছি। TF is equal to RP বা TRG TA0 স্কয়ার পরে WAM বাই 1000 L। এই ইকুয়েশনটা দিয়ে ক্যালকুলেট করা যায় যে কোনটার কতটুকু ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন বা ওই যে ডেল্টা TF ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কত সেটা। এটা আমরা একটু আগে যে বললাম যে there is some relation between ওই properties of the solute present মানে বা concentration of the solute, এই যে এখানে বলা আছে concentration, molecular weight, এই জিনিসগুলো ইনকর্পোরেট করে the final একটা equation that can be used for the calculation of freezing point depression। এটা হচ্ছে ইকুয়েশনটা। ডেল্টা TF বোঝাচ্ছে যে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কত, অর্থাৎ আমাদের কত ছিল, কত থাকার কথা পিওর ওয়াটারের 0 ডিগ্রি সেলসিয়াস, তার চেয়ে কত কম সেটা একটা, সেই জিনিসটা। আর জিটা কি, সলিউট বা এটি যেটা বলা হচ্ছে A0, এটা কি অ্যাবসলিউট টেম্পারেচার, আর WA মলিকুলার ওয়েট, M হচ্ছে মোলালিটি অফ দা কিসের, সলিউটের না, যে জিনিসটা থাকবে সেটা। L হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, আমরা জানি এগুলা। এখন যে কোন একটা সিস্টেমের যদি আমি চিন্তা করতে যাই, ক্যালকুলেট করতে যাই ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কত হবে, তাহলে আমার এই প্যারামিটারগুলো কনসিডার করে এই ইকুয়েশনটা সলভ করতে হবে। করার পরে সেখানে আমি পাবো, আমি যদি ফর এক্সাম্পল একটা এখানে বলি, কম্পিউট দ্য টেম্পারেচার at which ice formation begins in an ice cream mix with the following composition: 10% butter fat, 12% solid not fat অর্থাৎ SNF যেটা solid not fat, 15% সুক্রোজ, 0.22% স্টেবিলাইজার। এই জিনিসটা যদি হয় তাহলে মানে একটা মিক্সচার আছে যেটাকে আমি ফ্রোজেন করতে চাই। আমি জানি যে ফ্রিজিং যদি করতে চাই পানিতে সরাসরি রেখে গেলে 0 ডিগ্রি সেলসিয়াসে ফ্রোজেন হবে, কিন্তু আমাকে এইটা যদি করতে চাই তাহলে আমাকে কতটুকু টেম্পারেচার আমার দিতে হবে বা কি টেম্পারেচার আমাকে রাখতে হবে, রাখলে যে এটা ফ্রিজিং হবে বা ফ্রোজেন হবে। এটা যার কম্পোজিশন দেওয়া আছে এরকম, অল দ্য ইনফরমেশনস আর अवेलेबल হিয়ার, আমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে এটা। এখন তোমাদের কাছে কি ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বইটা আছে?
স্যার আছে না ক্যাম্পাসে স্যার? আছে স্যার। আছে নাই স্যার ক্যাম্পাস? সফট কপি নাই? না স্যার। আচ্ছা, আমি আজকে সফট কপি পাঠাবো। এটা এক্সাম্পল 4.1 অঙ্কটা ওখানে করা আছে, দেখার চেষ্টা করবো যে করতে পারো কিনা। না পারার কারণ নাই, কেমিস্ট্রি তোমরা পড়ছো এই ধরনের জিনিস, অঙ্কটা সলভ করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সিমিলার একটা টার্ম, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ একটা বয়েলিং পয়েন্ট এলিভেশন শুনছো তোমরা? জি স্যার। কোথায় শুনছো সেটা? ইউনিট অপারেশনে? জি স্যার। সেটা কি স্যার এই যে স্যার যে কারণে স্যার আমাদের স্যার ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনটা কমে যায়, সিমিলারলি একই কারণে স্যার আমাদের বয়লিং পয়েন্টটাও স্যার বেড়ে যায়। বেড়ে যায়? এক্সাম্পল বলো তো। যেমন স্যার মানে যে কোনো একটা সলিউট সহ স্যার আমাদের একটা সলিউট সহ কোনো একটা সলিউশন যদি আমরা স্যার হিট করে স্যার বয়েল করতে চাই, দেন ওখানে স্যার আমাদের প্রিভিয়াস যদি ওই মানে ওয়াটারের স্যার টেম্পারেচার যদি থাকে স্যার বয়লিং টেম্পারেচার 100°C, তো তখন স্যার এটা বেড়ে স্যার 101 অথবা 102 সামথিং এরকম হয়ে যাবে। আচ্ছা, গুড। হ্যাঁ, এইটাই বয়েলিং পয়েন্ট এলিভেশন, ঠিকই আছে। এখন তার এই অঙ্কটা তাহলে তোমরা সলভ করার চেষ্টা করবে, দেখবা না পারলে পরে আমাকে আগামী ক্লাসে আমরা আলোচনা করবো এটা। যদি কেউ পারো তাহলে সেটা মানে কেউ না পারো তাহলে সেটা আনসার দিব, কিন্তু সবারই পারার কথা, সবাই দেখবা, ঠিক আছে? আমি বইটা পাঠাবো, ওখানে অঙ্কটা করা আছে। আমরা ফ্রিজিং কার্ভ, তোমরা এই জিনিস পড়েছো তাই না? আস্তে। হ্যাঁ, জি স্যার। ফ্রিজিং কার্ভটা পড়েছো? এটা কি বলে এটাকে? আচ্ছা, আমরা এখানে ফ্রিজিং কার্ভ যদি বলি তাহলে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, কে এক্সপ্লেন করতে পারবা গ্রাফটা? স্যার এখানে একটা স্যার ওয়াটারের স্যার কার্ভ দেওয়া আছে স্যার, এবং আরেকটা দেওয়া আছে স্যার কোনো একটা সলিউট সহ মানে কমপ্লেক্স কোনো একটা সলিউশনের স্যার ওয়াটার মানে রেসপেক্টিভ দেখানো হচ্ছে স্যার একটা সলিউশনের সাথে ওয়াটারের স্যার ফ্রিজিং হ্যাঁ, যে। এটা তুমি এক্সপ্লেন করো, গ্রাফটা কি, কিভাবে এক্সপ্লেন করবা পুরো গ্রাফটা দেখি। হাসিব বলছো তো না? হ্যাঁ, বলো। স্যার ওই জিনিসটা টোটাল মনে নেই স্যার, কোনটা রেসপেক্টিভ হচ্ছে কোনটাই হচ্ছে স্যার, অনেকদিন আগে বলছো স্যার, সেকেন্ড ইয়ারে স্যার। অসুবিধা নাই, তোমার মানে কনসেপ্টটা তুমি বলো। আমরা বলছি এখানে যে যদি ক্যাপশনটা দেখি আমি, a comparison of freezing curves for pure water and an aqueous solution containing one solute। বলা হচ্ছে এখানে যে স্যার এখানে একটা স্যার ওয়াটারের একটা সলিউশনে যেখানে একটা সলিউট আছে, এখানে একাধিক সলিউট হতে পারে, তার কি? কিন্তু আমরা এই জিনিসটা তুমি এক্সপ্লেইন করে শুনি। স্যার এখানে স্যার আমাদের প্রথমে দেখা যাচ্ছে যে স্যার টাইমের সাথে সাথে স্যার প্রথম যে স্যার কার্ভটা কেটে টাইমের সাথে সাথে স্যার যে মানে ফ্রিজিংটা মানে হচ্ছে, ফ্রিজিংটা টেম্পারেচারটা কমতেছে, কিন্তু একটা পর্যায়ে যে স্যার এখানে আমাদের স্যার মানে ক্রিস্টাল গুলো দিয়ে স্যার মানে আইস ক্রিস্টাল গুলো মানে ওয়াটার মলিকিউল গুলো আইস ক্রিস্টালে কনভার্ট হওয়ার সময় স্যার একটা স্যার মানে ল্যাটেন্ট হিটটা স্যার এখানে স্যার রিলিজ করতেছে। তো দ্যাটস ওয়াই স্যার এখানে স্যার ফেজ চেঞ্জ হচ্ছে, এইজন্য এখানে টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না। পরে স্যার যখন আমাদের ফেজটা চেঞ্জ হয়ে গেছে, ল্যাটেন্ট হিট রিলিজ হয়ে গেছে, দেন স্যার আমাদের ওইটা টেম্পারেচারটা ওয়াটারে আরো কমতেছে স্যার। এইটা হলো স্যার যে প্রথম স্যার ওয়াটারের জন্য স্যার, মানে পরে ল্যাটেন্ট হিট চেঞ্জ হওয়ার পরে স্যার আমাদের এই যে টেম্পারেচারটা কমতেছে। আর এই পর্যন্ত কি হয়েছে, এখানে কি আসছে স্যার এই যে এইখানে যতটুকু স্যার স্ট্রেট লাইন স্যার, এতটুকু স্যার ফ্রেশ চেঞ্জিং স্যার একটা পয়েন্ট, ফেজ চেঞ্জিং হইতেছে স্যার। আর এটা স্যার এখানে এই ফেজ চেঞ্জ হওয়ার পরে স্যার এখান থেকে স্যার 0° পানি থেকে 0° বরফে হয়ে গেছে, দেন স্যার আমাদের যে এখান থেকে এখানে কি ল্যাটেন্ট হিট রিলিজ হইছে? জি স্যার। এরপরে এখানে এসে স্যার পরে বডি টেম্পারেচারটা স্যার কমতেছে স্যার, ওই যে ওয়াটারের বডি টেম্পারেচার 0 থেকে আমাদের স্যার -1°, -2° এভাবে স্যার কমতেছে। হ্যাঁ, ঠিক আছে। পরে এখানে স্যার পরে যে অন্য প্রোডাক্টের ক্ষেত্রে স্যার এইটা একদম ল্যাটেন্ট হিটটা আমাদের ফেজ চেঞ্জিংটা স্যার এখানে বিভিন্ন ধরনের স্টেপ হয়ে যাচ্ছে, কারণ স্যার এখানে অন্যান্য মলিকিউল গুলো থাকার কারণে স্যার একটা, কারণ ওয়াটারের ল্যাটেন্ট হিট একভাবে চেঞ্জ হচ্ছে, দেন স্যার অন্যান্য মলিকিউল একভাবে চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই স্যার এখানে একটা মানে সেগমেন্টেশন হয়ে যাচ্ছে স্যার ল্যাটেন্ট হিট চেঞ্জ বিভিন্ন, যেহেতু সলিউটটা মানে ওয়াটার এক ধরনের ল্যাটেন্ট হিট রিলিজ করতেছে, আবার অন্য যে সলিউট থাকে সেটা অন্য ধরনের হচ্ছে, যার ফলে এটা কার্ভের মতো হয়ে যাচ্ছে, তাই তো? জি স্যার। এটা এখানে জাস্ট এই স্টেজটা বলা হচ্ছে যে এখানে তার
ল্যাটেন্ট হিটটা রিলিজ হচ্ছে, পরে স্যার আবার স্যার টেম্পারেচারটা কমতেছে। পরে এইখানে এসে ইউটেকটিক পয়েন্ট কোনটা? স্যার এই যে ইলেকট্রিক পয়েন্ট স্যার এখানে স্যার এই যে পয়েন্টে স্যার যে ল্যাটেন্ট হিটটা স্যার যে চেঞ্জ হচ্ছে স্যার এইখানে পরে স্যার যে মানে যে পর্যায়ে স্যার যে ল্যাটেন্ট হিট চেঞ্জ হওয়ার সময় স্যার মানে টেম্পারেচারটা চেঞ্জ হবে না, মানে আমরা একটা সময় যে দেখা যাবে স্যার যেখানে আমরা যে মানে হিটটা রিলিজ করতেছে বাট এর কোনো শো করতেছে না স্যার, মানে অনেকক্ষণ ধরে তখন যে পয়েন্টটাতে এসে মিনিমাম পয়েন্টটা যেটা সেটা, অথবা যদি অন্য বিপরীত ভাবে বলা হয় ইউটেকটিক পয়েন্টটা হচ্ছে মানে মিনিমাম মেল্টিং পয়েন্ট। আমি যদি উল্টা ভাবে যাই যে এখানে বরফ হয়ে গেছে বা এখান থেকে একটা জিনিস আসতেছে এইখানে এসে গলে যাবে, তাই না? বা এখান থেকে আসলে এখান থেকে এসে বরফ হওয়া শুরু হবে, তাই তো এই পয়েন্টটা জি স্যার মিনিমাম মেল্টিং পয়েন্ট। বা আমি যদি বলি যে এখানে এসে এরপরে আর মানে এইটুকু এসে পৌঁছলে গলে যাবে। জি স্যার এরপরে ল্যাটেন্ট হিটটা চেঞ্জ হয় এরপরে এখানে এইটুকু করতে তার অনেকটুকু সময় লাগছে বা এইটুকু যেটুকু সময় লাগবে, এটা এক ধরনের বিহেভিয়ার দেখানোর পরে এখানে এসে সেই আগের মতো পানির অবস্থায় এসে গেছে, তাই না? জি স্যার পানির যেরকম মানে পানির ক্ষেত্রে যেরকম দেখানো হয়েছে পিওর ওয়াটারের ক্ষেত্রে এখানে ল্যাটেন্ট হিটটা চেঞ্জ হচ্ছে রিলিজ হয়ে গেছে এখানে। এরপরে বাকিটা আগের মতো আগের ট্রেন্ডে এসে পড়ছে। এইটা হলো ফ্রিজিং কার্ভ। এখন আমরা এটা তোমাদের একটু সবাই ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবে, সবাই এটুকু পড়বে, কারণ আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভাইবা টাইবা নিতে যাই দেখা যাচ্ছে যে মানে ভাইবার সম্মুখীন হয় ওই ফুড ইঞ্জিনিয়ারিং কিংবা এরকম অনেকে কোয়েশ্চেন করে বা অনেক কেমিক্যালের লোকজন থাকে কিংবা ইঞ্জিনিয়ারিং এর লোকজন থাকলে খুব সিম্পল একটা কোয়েশ্চেন এটা সবাইকে এক্সপ্লেন করতে বলে, মানে অনেককে এক্সপ্লেন করতে বলে। কোনো কোয়েশ্চেন আসলেই খুব সহজ জিনিস, অথবা ফ্রিজিং কার্ভটা কি কিংবা ফেজ ডায়াগ্রাম কি অথবা ট্রিপল পয়েন্ট অফ অর্ডার কিছু জিনিস হচ্ছে মানে খুব কমন, যেটা মুখস্থ করার দরকার নেই, কনসেপচুয়াল, এবং এটা সবাই ইঞ্জিনিয়ার হিসেবে বা যারা এই রিলেটেড কাজ করে বা ফ্রিজিং করে বা রেফ্রিজারেটর পরে তারা এই জিনিসগুলো বুঝতে পারে। যার ফলে এই যে গ্রাফটা তোমরা বা এই মানে কার্ভটা এটা সবাই একটু পড়ার চেষ্টা করবা, সবাই ইন্টারনেটে গিয়ে দেখবা যে দুইটা বা তিনটা ধরনের সলিউট যখন থাকে এখানে মানে ওয়ান সলিউট এখানে আমরা দেখাইছি যে একটা সলিউট, একাধিক সলিউট যদি থাকে সুগার চিনি বা পানি লবণ বা এরকম অন্য কোনো কিছু, তখন কিরকম হইতে পারে সেই জিনিসটা একটা আউটলাইন তোমরা দেখবে, ঠিক আছে? এটা ফর ইউর ওন সেফটি। তোমরা আমি কয়দিন আগে একটা ভাইবাতে ছিলাম কিছু কোন এক জায়গায় আমরা, এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের ছাত্রছাত্রীরা একজনে শুধু এক্সপ্লেন করতে, বাকিরা কেউ বলছে যে স্যার ভুলে গেছি, কেউ বলছে স্যার মানে মনে নাই, কেউ মানে উল্টাপাল্টা বলছে। এটা কারণটা হলো মুখস্থ করার দরকার নাই, তোমরা যা এই যে জিনিসগুলো তিনটা পয়েন্ট আসছে এখান থেকে স্ট্রেট লাইনটা কেন, এই স্ট্রেট লাইনটা কেন, এটা কেন, বা এই পয়েন্টটা কি এখানে এসে কি হয়, বা এটার ক্ষেত্রে এখানে এসে কি হচ্ছে, এবং এই যে ফেনোমেনাটা এখানে কি, এইটুকু যদি কনসেপচুয়ালটা মানে ঠিক থাকে কনসেপ্টটা, তাহলে এটা এক্সপ্লেন করা খুব কঠিন না, যে কোনো সময় পারা যাবে। আমরা বলছি এখানে টেম্পারেচার টাইম ফ্রিজিং কার্ভ বা টেম্পারেচার টাইম কার্ভ যদি বলে কেউ, তাহলে ওয়াটারের জন্য এবং আরেকটা যে সলিউশনের জন্য কি হবে, খুব সিম্পল। ওয়াটারের জন্য আমরা বলছি যে এইটুকু তার সময় লাগে, এরপরে এখানে ভেপারটা কি রিলিজ হয়, ল্যাটেন্টিটা রিলিজ হয়, এখানে এসে সলিডিফিকেশন। এখন এটা যদি কেউ একটু বুঝে 5 মিনিট দেখে, আর আমরা বলছি যে দুইটা বা তিনটা সলিউশনের জন্য কি হবে, কার্ভগুলো একটু দেখবা, আঁকার বা বোঝার চেষ্টা করবা, তাহলে হবে। এখন এই যে ফ্রিজিং কার্ভটা হয় তার সাথে কিছু রিলেশন আমরা বলছি আগে, যে একটা হলো যে এখানে ইউনিক ফিচার্সের ভিতরে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন একটা বলছিলাম, আর একটা হচ্ছে আইস ক্রিস্টাল ফরমেশন। এই যে আইস ক্রিস্টাল ফরমেশন শুরু হয়েছে এখান থেকে, কিংবা এটা একটু কারণটা দেখি। Ice crystal formation, the manner in which ice crystals are formed within a food product during freezing is considerable interest due to the influence of ice crystal size and configuration of the product quality. এই যে আইস ক্রিস্টাল যে ফরমেশন হয় আমাদের যখন ফুড ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং প্রসেস বা ফ্রিজিং প্রসেস ডিজাইন করতে যাব, তখন আমার আইস ক্রিস্টালটা কিভাবে ফরমেশন হয় কোন প্রোডাক্টের ক্ষেত্রে, বা এই ধরনের একটা ধারণা জানতে হবে। এই জন্য এটা ক্রিস্টালাইজেশন প্রসেস occurs এই আইস ক্রিস্টালটা ফরমেশনের দুইটা স্টেপে হয়, একটা হচ্ছে নিউক্লিয়েশন অর ক্রিস্টাল ফরমেশন, আর একটা হচ্ছে ক্রিস্টাল গ্রোথ। দেখো আমরা যদি এখানে বলি যে এই গ্রাফটাতে যদি দেখো এখানে এই পর্যন্ত এসে কি ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন মানে
ফিউশন যেটা রিলিজ করার পর এখানে এসে আইস ক্রিস্টাল বা ফরমেশন শুরু হয়েছে, তাই না? এখন এই যে ফরমেশন হবে, আমরা যদি খাবারটা ফ্রিজে রাখি, যদি জিনিসটা চিন্তা করি, তখন দেখা যাবে যে ছোট ছোট মানে কিছু বরফ প্রথমে জন্মে, এরপরে এই যে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়েশন বা ক্রিস্টাল ফরমেশন, এরপরে হচ্ছে ক্রিস্টাল গ্রোথ, এরপরে খুব তাড়াতাড়ি সেই ক্রিস্টালগুলো ছোট ছোটগুলো আস্তে আস্তে বড় হয়ে পড়ে। এই যে দুইটা প্রসেস, এই দুইটা প্রসেসটা কি? নিউক্লিয়েশন ইজ দ্য ইনিশিয়েশন অফ ফ্রিজিং এন্ড ইনভলভস দ্য প্রেজেন্স অর ফরমেশন অফ স্মল নিউক্লি হুইচ আর দ্য সেন্টার্স অফ দ্য ক্রিস্টালস দ্যাট ফর্ম। ওই যে ক্রিস্টালগুলো ফর্ম হয় বা আমরা যে ক্রিস্টালগুলো দেখি, এটাকে সেন্টার হিসেবে বলা যেতে পারে যে নিউক্লিয়েশন, এই জন্য বলা হচ্ছে নিউক্লিয়েশন। প্রথমে এই নিউক্লিয়েশনটা মানে বা নিউক্লিগুলো ছোট করে ফর্ম যেটা হয় শুরু হয়, সেটা এরপরে হচ্ছে এক্সিস্টিং গুলার উপরে জমতে জমতে সেটা বড় হয়। এই যে ক্রিস্টাল গ্রোথ অনলি ওয়াকার, পরের স্টেজে হচ্ছে ক্রিস্টাল গ্রোথ only can occur crystal growth can only occur after the nuclei are formed and exceed a critical size। এবং ওই যে নিউক্লিগুলো হবে, নিউক্লিগুলো একটা ক্রিটিক্যাল সাইজ থাকে, যে এরপরে এই নিউক্লিগুলো নিউক্লিয়াস হিসেবে কনসিডার হবে না, যেই এর সে বড় সাইজটা হয়ে যাবে তখন সেটা বলা হচ্ছে ক্রিস্টাল গ্রোথ। অর্থাৎ ইনিশিয়াল যে বরফগুলো বা আইসগুলো ফর্ম হতে থাকে সেটা হচ্ছে নিউক্লিয়েশন বা নিউক্লি। এইটাই সময়ের সাথে সাথে তখন আস্তে আস্তে যখন বাড়তে থাকবে সেই জিনিসটা হচ্ছে ক্রিস্টাল গ্রোথ। এই জন্য প্রথমে বড় বড় ক্রিস্টাল পাওয়া যায় যেখানে নিউক্লিয়েশন হয়, পরে এটা হয়। এই যে রেট এট হুইচ ক্রিস্টাল গ্রোথ মে প্রসিড ইজ এ ফাংশন অফ সেভারাল ফ্যাক্টরস। এখন এই যে ক্রিস্টাল গ্রোথটা হবে, অর্থাৎ আমাদের যদি বলি অন্য কথায়, ক্রিস্টাল গ্রোথ যেটা বা মানে ক্রিস্টাল যে বরফটা যেটা ফর্ম হবে সেটা কত তাড়াতাড়ি হবে বা কি রেটে হবে, সেটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করছে। একটা হচ্ছে দ্য রেট এট হুইচ দ্য ওয়াটার মলিকুলস রিয়েক্ট এট দ্য ক্রিস্টাল সারফেস। এই যে মানে ওয়াটার মলিকুল যেগুলো আছে ক্রিস্টালের সারফেসটার সাথে, যে ক্রিস্টালটা ফর্ম হয়েছে ছোট বা নিউক্লিয়েশনটা, সেইটার সাথে কত মানে রেটটা কিভাবে কত তাড়াতাড়ি রিয়েক্ট করে, তার অনুযায়ী রিঅ্যাকশনটা যদি খুব ফাস্ট হয় তাহলে বরফটা তাড়াতাড়ি হবে বা ক্রিস্টালটা বড় হবে তাড়াতাড়ি। The diffusion rate of water molecules from the unfrozen solution to the crystal surface। আরেকটা হচ্ছে যে ওয়াটার মলিকুলসটা থাকে ফুডের ভিতরে বা থাকে, তার মলিকুলগুলো যে আনফ্রোজেন সলিউশন, অর্থাৎ যেটা এখনো ফ্রোজেন হয় নাই, হয়তো সারফেস থেকে আংশিক নিউক্লিয়েশন হওয়ার পরে নিউক্লিয় ফর্ম হয়েছে বা স্টিল রিমেইন আনফ্রোজেন। এই যে আনফ্রোজেন আছে, এইটা কি হারে ডিফিউজ করতেছে সেন্টার থেকে অথবা ভিতর থেকে সারফেসের দিকে যাচ্ছে, সেটা একটা। আরেকটা হচ্ছে দ্য রেট এট হুইচ হিট ইজ রিমুভড। আরেকটা হলো যে এই যে প্রোডাক্ট যেটা রাখা হয়েছে সেটা থেকে হিটটা কি হারে রিমুভড হচ্ছে, অর্থাৎ সিস্টেমটা যারা ডিজাইন করা হয়েছে তার টেম্পারেচারটা কিরকম ডিজাইন করা আছে সেই জন্য। এই জন্য এই দিজ আর দ্য ফ্যাক্টরস দ্যাট কি ডিক্টেটস দ্য রেট এট হুইচ ক্রিস্টাল গ্রোথ আর অথবা প্রসিডস। এটা গেল এই। এরপরে এখানে একটা জিনিস আছে, দেখো আমরা বলছি যে ঠিক সেম বই থেকে আমরা নিচ্ছি ইনফ্লুয়েন্স অফ সুপার কুলিং অন রেটস অফ নিউক্লিয়েশন এন্ড ক্রিস্টাল গ্রোথ ডিউরিং ফ্রিজিং। আমরা যদি বলি যে ক্রিস্টাল গ্রোথটা কি হারে হবে সেটা, আর সুপার কুলিং একটা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে শুধু জাস্ট টু এক্সপ্লেইন দ্য নিউক্লিয়েশন এবং ক্রিস্টাল গ্রোথটা দেখানোর জন্য। দেখো সুপার কুলিং গুলো হচ্ছে কুল এ লিকুইড বিলো, আমরা যদি বলি যে ফ্রিজিং পয়েন্ট 0 তার নিচের দিকে ঠান্ডা করে উইদাউট সলিডিফিকেশন অর ক্রিস্টালাইজেশন। মানে সুপার কুলিংটাকে বলা হচ্ছে যে কুল করবে বিলো দ্য ফ্রিজিং পয়েন্ট উইদাউট সলিডিফিকেশন অর ক্রিস্টালাইজেশন, ক্রিস্টাল ফর্ম হবে না কিংবা সলিডিফিকেশন হবে না। কিন্তু এখানে দেখো এই জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে, ক্রিস্টাল গ্রোথ যখন হবে তখন এখান থেকে দেখা যাচ্ছে যে ক্রিস্টাল গ্রোথ আস্তে আস্তে কি হচ্ছে, রেটটা বাড়ছে। আমরা বলছি যে ইনিশিয়ালটার জন্য কিছু সময় নেওয়ার পরে এটা আস্তে আস্তে বড় হতে থাকে, রেটটা দেখাচ্ছে। এটা এক্সপ্লেন করা। নিউক্লিয়েশনটা দেখো, নিউক্লিয়েশনটা হওয়ার জন্য আরো সময় লাগছে। আমরা যদি রেটের সাথে সুপার এই যে এইখানে এসে দেখা যাচ্ছে যে তার নিউক্লিয়েশন হচ্ছে এবং এরপরে একটা সার্টেন পিরিয়ড পরে অলমোস্ট সেম। অর্থাৎ এই সুপার কুলিং এর মানে বলা হচ্ছে যে যদি সুপার কুলিং মানে যেটা ফ্রিজিং এর নিচে টেম্পারেচারে যদি হয় তাহলে সেটা উইদাউট সলিডিফিকেশন। এখানে নিউক্লিয়েশন এবং ক্রিস্টাল গ্রোথটা এখানে ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে
নিউক্লিয়েশন হইতে একটা সময়, যে সময়টুকু লাগে টেম্পারেচার, এই সময়টুকু তাকে ওয়েট করতে হবে। আমরা ফ্রিজে রাখার সাথে সাথেই জিনিসটা দেখি, বুঝি যে গরম জিনিসটা একটু ঠান্ডা হচ্ছে, একটা পর্যায়ে এসে তার গায়ে অল্প অল্প কিছু হাত দিলে ভেঙে যায়, কিন্তু একটু সার্টিন পিরিয়ড পরে বা একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাচ্ছে যে না, হাত দিলে আঙ্গুল মানে আইসগুলো ভাঙছে না। এই যে নিউক্লিয়েশন গুলো তখন এই যে ক্রিস্টাল গ্রোথে শুরু হয়েছে বা ক্রিস্টাল গ্রোথ ফর্ম করতেছে। এটা আমরা এক্সপ্লেন করলাম। আমরা বলছি যে তোমরা একটু পড়বে নিউক্লিয়েশন অথবা ক্রিস্টাল ফর্মেশন এবং ক্রিস্টাল গ্রোথ, সুপার কুলিং, এই টার্মগুলো একটু জানবে। কারণ ওই যে আগের গ্রাফটা যেটা বলছি যে কোনো সময় তোমাদের এই গ্রাফগুলা বা এক্সপ্লেন করতে হয়, বা আমাদের ভাইভাতে আমাদের কাউকে না কাউকে জিজ্ঞেস করি আমরা, সাবজেক্টের ভাইভা যখন হয় বা বিভিন্ন সময় ফ্রিজিং রিলেটেড জিনিস আসলে এই জিনিসগুলা ইম্পর্টেন্ট থাকে, তখন আমরা এগুলা ক্লারিফিকেশনের জন্য ইভেন্ট ভাইভা বোর্ড থেকে বের করে দিই, যে বলি যে কালকে আবার ভাইভা দিতে আসে। সহজ জিনিসগুলো যখন পারে না তখন এগুলা করা। বাট দিস আর ভেরি মাচ কনসেপচুয়াল। এই নিউক্লিয়েশন, বা ক্রিস্টাল ফর্মেশন, ক্রিস্টাল গ্রোথ, সুপার কুলিং, এই জিনিসগুলো তোমরা করবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে দেখব ফুড প্রোডাক্ট ফ্রিজিং রেটস রিলেটেড কিছু জিনিস দেখব। যে আমরা যে ফ্রিজিং এর কনসেপ্ট কিছু জিনিস আলোচনা করলাম, সেখান থেকে ফ্রিজিং রেটটা বা ফুড প্রোডাক্ট ফ্রিজিং রেট কেমন হতে পারে, অথবা করতে চাই আমি, সেটার জন্য কত সময় লাগতে পারে, বা কি ধরনের প্রসেস আমার আছে, বা এই প্রসেসে করলে কত সময় লাগবে, এটা আমার প্রেডিক্ট করার জন্য এগুলা জিনিস আলোচনা করব। কেউ যদি ইন্ডাস্ট্রিতে থাকে কোনো একটা প্রোডাক্ট ফ্রিজিং করতে চায়, তাহলে তার যে এক্সিস্টিং প্রসেস আছে, সেই বা ডিজাইন করা প্রসেসটা আছে, যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রে রাখলে কতক্ষণ লাগবে, সেই অনুযায়ী তাকে এটা ক্যালকুলেট করতে হবে বা রেটটা প্রেডিক্ট করতে হবে। কারণ হলো, ফর এক্সাম্পল আমি যদি বলি যে চিকেন আমি প্রডিউস করছি, আমাকে সাপ্লাই দিতে হবে, কিন্তু বাট বিফোর মানে কি সাপ্লাইং আমাকে এটা ফ্রোজেন করতে হবে। তো এখন একটা প্রসেস কন্টিনিউয়াস চলতে থাকে, বন্ধ করে রাখলে ইন্ডাস্ট্রি লস হয়, মার্কেটে প্রোডাক্ট পাওয়া যায় না। তখন এজ এ প্লান্ট ম্যানেজার অথবা লাইন ম্যানেজার কিংবা প্রোডাকশন ম্যানেজার, তোমাকে এই জিনিসগুলো প্রেডিক্ট করতে হবে যে কয় ঘন্টা পরে এই প্রোডাক্টটা এই টেম্পারেচারে বা এতটুকু কন্ডিশনে, এই কন্ডিশনে ফ্রোজেন হবে। তখন সেই অনুযায়ী তোমার ওই যে মানে ওই যেগুলা গাড়িগুলা যেগুলা সাপ্লাই নিয়ে যায় মার্কেটিং এ, তারা আসবে সেই অনুযায়ী ডিজাইন করবে যে কোন সময় কতটা গাড়ি আসবে। যার ফলে একটার সাথে আরেকটা লিঙ্ক আছে, এই জন্য এই প্রেডিকশন গুলো করার একটু আমরা ক্যালকুলেশন করব, প্লাস জিনিসগুলো দেখবো যে হোয়াট আর দ্য থিংস হ্যাপেনিং ইনসাইড দ্য প্রেডিকশন অফ ফুড প্রোডাক্ট ফ্রিজিং রেটস এটসেট্রা। তো ঠিক আছে, আমাদের আজকে এখানেই, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখবো বাকিগুলো। আর আমি আজকে তোমাদেরকে স্লাইড পাঠাই দিব।